আজকের পাঠের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আছি আমি রায়হানা, সহকারী শিক্ষক, সিলভার বেলস গার্লস হাই স্কুল, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আজকের অনুষ্ঠানে আমার সাথে তোমরা যারা আছো সবাইকে স্বাগত জানাই অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বিষয়ে। আশা করছি তোমরা নিশ্চয়ই তোমাদের বইটি ও কলম খাতা নিয়ে প্রস্তুত রয়েছ। বন্ধুরা, আমরা কথা বলার সময় যে আওয়াজ বা ধ্বনি করি তা নিয়ে মনের মধ্যে সবসময়ই নানা রকম ভাবের আনাগোনা চলে। সেই ভাব ইশারা, নানা অঙ্গভঙ্গি, এমনকি ছবি ও নাচের মাধ্যমেও প্রকাশ হতে পারে। কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপকভাবে প্রকাশ করা যায় মনের ভাবকে। তাই আমরা বলতে পারি এই ধ্বনি বা আওয়াজ আসলে আমাদের ভাষা, মনের ভাষা, মুখের ভাষা। যেভাবেই মনের ভাব প্রকাশ করা হোক না কেন, সবই তা ভাষা। আজকের পাঠের বিষয় আমাদের মাতৃভাষা ও রাষ্ট্রভাষা। আজকের পাঠ থেকে আমরা ভাষার ইতিহাস, ভাষার রীতি এবং রীতিসমূহের পার্থক্য সম্পর্কে বিশ্লেষণ করতে পারব। বন্ধুরা, ভাষার প্রচলন কিভাবে হলো সেটা নিয়ে অনেক গল্প আছে। এমন একটি বিখ্যাত গল্প আমরা প্রায় সম্ভবত ছোটবেলায় পড়েছি, সবাই শুনেছি। তোমরাও শোনো। বিশেষ করে ব্যাকরণ বইগুলোতে এই গল্পটি থাকত। গল্পটি সরাসরি ভাষার উৎপত্তি নিয়ে নয়, বরং বিভিন্ন ভাষার সম্পর্কে। প্রাচীন ব্যাবিলনের মানুষ ভেবেছিল একটি টাওয়ার বানাবে। সে টাওয়ার দিয়ে ছুঁয়ে ফেলবে আকাশ। মানুষ ভাবত নীল আকাশের ওপারেই স্রষ্টা বসবাস করে, তাই টাওয়ার বানিয়ে স্রষ্টার কাছে সরাসরি পৌঁছানো যাবে, কথা বলা যাবে। কিন্তু টাওয়ার তৈরি হতেই চলেছে, কিন্তু টাওয়ারের কাজ চলতেই থাকে। আর স্রষ্টা ভাবেন এভাবে তো চলতে দেওয়া যায় না। একদিন লোকজন টাওয়ারের কাছে এসে টের পেল কেউ আর কারো কথা বুঝতে পারছে না। স্রষ্টা আসলে এক একজনকে মুখে এক এক ভাষা দিয়েছেন, তাই কেউ কারো কথা বুঝতে পারছে না। ভেস্তে গেল টাওয়ার বানানো। স্রষ্টা আকাশের ওপারে অধরাই রয়ে গেল। এদিকে মানুষের মাঝে ছড়িয়ে পড়ল নানা ধরনের ভাষা। এই গল্পের অনেক ফাঁকফোকর আছে। চাইলেই গল্পটা নিয়ে নানা রকম প্রশ্ন করা যায়, কিন্তু সেসব প্রশ্ন করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা জানব ভাষার ইতিহাস। প্রথম প্রমাণ পাওয়া যায় মানুষের লেখালেখির। যে লিখতে পারে, সে যে ভাষা বলতে পারে, সেটা আর আলাদা কি হতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মানুষের লেখার ইতিহাসের সূচনা হয়েছে মাত্র কয়েক হাজার বছর আগে। তার মানে আমাদেরকে এই ইতিহাস খুব বেশি দূর নিয়ে যেতে পারেনি। সেজন্য 19 শতকের বিজ্ঞানীরা ভেবেছিল ভাষার উৎপত্তি জানতে পারা মানুষের সাধ্যের বাইরে। তারা ভেবেই ক্ষান্ত হননি। 1866 সালে প্যারিস ল্যাঙ্গুইস্টিক সোসাইটি এ বিষয় নিয়ে আলোচনা এবং গবেষণাও নিষিদ্ধ করে দিয়েছিল। ওদের মনে হয়েছিল এই নিয়ে কাজ করাটা কেবলই সময় নষ্ট। প্রকৃতপক্ষে মানুষের জন্মের পর সাধারণত প্রথমে মানুষ মায়ের কাছে প্রতিপালিত হয়। মায়ের ভাষাই তারা শেখে। তাই মানুষ মায়ের কাছে যে ভাষাটি শেখে তাকেই মাতৃভাষা বলে। এটি একটি ধারণা মাত্র। তাই যে শিশুর মা তার জন্ম মুহূর্তে মৃত্যুবরণ করে, সেই শিশু যখন বড় হয়, সে পিতা বা অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানে বড় হলেও মুখে সাধারণত যে ভাষা সে বলতে শিখে সেটি তার মাতৃভাষা। বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পর মায়ের কোলে বড় হয়, কিংবা নাও যদি হয়, তবুও তার মুখের বুলি থাকে বাংলা। তাই তার মাতৃভাষা বাংলা। বাঙালি জাতির মাতৃভাষা বাংলা। আবার বাংলাদেশের অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, তাদের পৃথক পৃথক মাতৃভাষা রয়েছে।
বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্য, মিয়ানমার স্থানেও বাংলা ভাষার প্রচলন রয়েছে। এছাড়াও পৃথিবীর অন্যান্য দেশেও বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে। সব মিলে পৃথিবীর প্রায় ৩০ কোটি লোকের মাতৃভাষা বাংলা। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান চতুর্থ। কি গর্বের বিষয়, তাই না বন্ধুরা? আমাদের মাতৃভাষা কত লোকের মাতৃভাষা। মাতৃভাষার পাশাপাশি একটি দেশের রাষ্ট্রভাষা বলেও একটি ব্যাপার রয়েছে। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠী থাকতেই পারে। যেমন বাংলাদেশে যেমন রয়েছে বাংলা ভাষাভাষী মানুষ, তেমনি রয়েছে চাংমা, আচিক, মণিপুরী ভাষাভাষী মানুষেরা। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রেও একাধিক ভাষা প্রচলন রয়েছে। এতে রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনের কাজ কোন ভাষায় পরিচালিত হবে এমন প্রশ্ন আসতেই পারে। সেই প্রশ্নের সমাধানকল্পে বিভিন্ন রাষ্ট্র একাধিক ভাষাভাষী জনগোষ্ঠী থাকলে একটি বিশেষ ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। আমাদের বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের ৩য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে বাংলাদেশ প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষাও একাধিক আলাদা রূপ আছে। একটি বলার ভাষা, যাকে আমরা মৌখিক রূপ বলি, অপরটি লেখার ভাষা অর্থাৎ লৈখিক রূপ। ভাষার মৌখিক রূপের আবার দুটো রূপ রয়েছে, একটি আঞ্চলিক রীতি, একটি প্রমিত রীতি। অপরদিকে লৈখিক রূপেরও দুটি আলাদা রীতি রয়েছে, চলিত রীতি ও সাধু রীতি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঙালি জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে সে ভাষাই বাংলার আঞ্চলিক ভাষারীতি। অঞ্চলভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্যরূপকেই আঞ্চলিক ভাষারীতি বলা হয়। ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহে মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে উঠেছে। এই ভাষারীতি চমৎকার। বাংলাদেশে এই ভাষারীতি চলিত ভাষারীতি হিসেবে প্রচলিত রয়েছে। পাশাপাশি সাধু ভাষা হচ্ছে লেখার ভাষা। এই ভাষায় দলিল, দস্তাবেজ, পত্রপত্রিকা, সাহিত্য ইত্যাদি কেবল রচিত হয়। সাধু ভাষা মুখের ভাষা নয়, তাই এ ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদেও কিংবা কালভেদেও এর কোনো পরিবর্তনও হয় না। এই ভাষারীতি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়মও মেনে চলে। এই ভাষা আভিজাত্যপূর্ণ এবং গম্ভীর। কথাবার্তায়, বক্তৃতায়, ভাষণেও এটি উপযোগী নয়। তবে সাধু ভাষার কিছু বিশেষ বৈশিষ্ট্য এর রূপকে স্পষ্ট করে। যেমন সাধু ভাষারীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের রূপ পূর্ণভাবে ব্যবহৃত হয়। অন্যদিকে চলিত ভাষার সাথে সাধু ভাষার রয়েছে ব্যাপক পার্থক্য। চলিত ভাষা যেমন সর্বজন গ্রাহ্য, মার্জিত এবং গতিশীল ও পরিবর্তনশীল ভাষা। সাধু ভাষায় যেমন বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ বেমানান, চলিত ভাষায় ঠিক তার উল্টো। এটি বেশ সাবলীল, চটুল এবং জীবন্ত। তাই চলিত ভাষায় বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ সামাজিক আলাপ আলোচনায় বেশ উপযোগী। চলিত ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ পরিলক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ আমাদের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ মনোযোগ সহকারে আমার সাথে যুক্ত থাকার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি এভাবে পরবর্তী আসরেও তোমরা যুক্ত হবে। ধন্যবাদ সবাইকে।